অভ্যুত্থানের পিছনে অন্যতম প্রধান নিয়ামক ছিল বিসিএস পরীক্ষা। বিগত সরকারের আমলে এই যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি, আমার কাছে মনে হয় যে এগুলির একটা প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বিভিন্ন সরকার দলীয় রাজনীতি যারা করেন, বিভিন্ন ক্যাম্পাসে পড়াশোনা করেন, তাদেরকে চাকরির ব্যবস্থা করা। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কেউ যদি ক্যারিয়ার বিল্ড আপের জন্য পড়াশোনা করেনও, ইউনিভার্সিটির থাকা উচিত জ্ঞান উৎপাদনের কেন্দ্র হিসাবে। সেখান থেকে কেউ যদি তার ভিন্ন কোনো পারপাস তিনি অবলম্বন করেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের ইউনিভার্সিটির পড়াশোনার যেই সিস্টেম, যেই কারিকুলাম, সেটা এমনভাবে সাজানো যে মনে হয় বিসিএস দেওয়ার উদ্দেশ্যেই যেন বা বানানো হয়েছে। পুরো যে ইউনিভার্সিটি সিস্টেম, এটার যে একটা প্রধান জায়গা ছিল সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদ, দুইটা অনুষদ আপনি দেখবেন একদম বিসিএস কেন্দ্রিক। এদের যারা বিশেষত কলা অনুষদে পড়েন, তারা যেন বা বিসিএস দেওয়ার জন্যই পড়েন, আর কোনো কাজ নাই। রাজনীতি আসলে কি, আমি যেভাবে বুঝি ব্যাপারটা, যে রাজনীতি আসলে হলো একটা পাওয়ার, একটা ক্ষমতার চর্চা, এটাই রাজনীতি। অভ্যুত্থানের পিছনে অন্যতম প্রধান নিয়ামক ছিল বিসিএস পরীক্ষার যেই চাকুরি কোটা, এটা দিয়েই মূলত শুরু হয়েছিল এই আন্দোলনটা। তো হুইচ ইজ ফাইন, কিন্তু পয়েন্ট হলো যে একটা ইউনিভার্সিটির, এই প্রশ্ন আমরা আগেও অনেকবার করেছি, যখন কোটা আন্দোলন চলে তখনও আমরা এই কোশ্চেন করেছি, যে একটা ইউনিভার্সিটির বা পুরা বাংলাদেশের যতগুলি পাবলিক ইউনিভার্সিটি আছে, এই পাবলিক ইউনিভার্সিটির অর্ধেকেরও বেশি স্টুডেন্ট কেন বিসিএস পরীক্ষার জন্য পার্টিসিপেট করার জন্য ইউনিভার্সিটিতে পড়বে? তো এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন। ধরা যাক যে বিগত সরকারের আমলে যে ইউনিভার্সিটিগুলি বাংলাদেশে হয়েছে, এই ইউনিভার্সিটিগুলি আসলে কেন করা হলো? এই যে এতগুলি ইউনিভার্সিটি, আমরা শুধু বলি যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে সব জায়গায়, ব্যাঙের ছাতার মতো কিন্তু ইউনিভার্সিটিও হয়েছে অনেকগুলি। এই ইউনিভার্সিটিগুলির কিন্তু অ্যাকচুয়ালি কেন হলো, এটার পরিকল্পনা কি, কি কারণে ইউনিভার্সিটিগুলিকে বানানো হচ্ছে, এটার কিন্তু কোনো আসলে সদুত্তর আমরা এখন যদি খুঁজি তাহলে পাই না। কারণ আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা যেই জায়গাগুলিতে নতুন নতুন অনেকগুলি ইউনিভার্সিটি বানানো হয়েছে, সেই সমস্ত জায়গায় অনেকগুলি ঐতিহ্যবাহী কলেজ ছিল। তো আপনি চাইলেই এই ঐতিহ্যবাহী কলেজগুলিকে কিন্তু আপনি যদি চাইতেন তাহলে ইউনিভার্সিটিতে আপনি রূপান্তর করতে পারতেন। কিন্তু আপনি সেখানে অনেকগুলি নতুন ইউনিভার্সিটি বানাইলেন, এবং এই নতুন অনেকগুলি ইউনিভার্সিটি, বাংলাদেশে এখনও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলির ভবনও নাই, হাওয়ার উপরে ক্লাস চলতেছে এবং দীর্ঘদিন যাবত। তারপরে অনেকগুলি ইউনিভার্সিটি আছে যেগুলিতে লাইব্রেরি নাই, ফ্যাসিলিটিস নেই। কিন্তু আমাদের যেহেতু উচ্চশিক্ষা দরকার অনেক বেশি, সেজন্য আমরা ইউনিভার্সিটি তৈরি করছি। কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর অ্যাকচুয়ালি কি ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে, আমরা ইউনিভার্সিটিকে তার যেই কাজ সেটার ভিত্তিতে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে পারছি কিনা, সেই কোশ্চেনটা কিন্তু আমরা করছি না। এবং বিগত সরকারের আমলে এই যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে, অনেকগুলি ইউনিভার্সিটি, এগুলির একটা প্রধান, এই ইউনিভার্সিটিগুলো তৈরি করার, আমি যখন এখন ভাবি, আমার কাছে মনে হয় যে এগুলির একটা প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বিভিন্ন সরকার দলীয় রাজনীতি যারা করেন, বিভিন্ন ক্যাম্পাসে পড়াশোনা করেন, তাদেরকে চাকরির ব্যবস্থা করা। এইটা এই ইউনিভার্সিটিগুলো তৈরির একটা প্রধান কারণ ছিল। এখন যখন ভাবি তখন মনে হয় এরকম আর কি। সো এই যে ইউনিভার্সিটি আইডিয়াটা, এই আইডিয়াটা নিয়ে আমাদের আবার নতুনভাবে ভাবতে হবে, কথা বলতে হবে। তার কারণ এই প্রধান আইডিয়াটার থেকে সরে যাওয়ার ফলেই এখন ইউনিভার্সিটি নিয়ে যে অন্যান্য সংকটগুলি, এই সংকটগুলির সূচনা আমার মনে হয়। ইউনিভার্সিটি যে আসলে জ্ঞান উৎপাদনের কারখানা, বা নতুন জ্ঞান উৎপাদন, পুরাতন জ্ঞানকে যাচাই করা, এই যে একটা কাজ ইউনিভার্সিটির, এই জায়গাটার থেকে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি একদমই সরে এসেছে বলে মনে হয়। কারণ এটা যদি সরে না আসতো, সেক্ষেত্রে আমরা আসলে ভিন্নতর পরিস্থিতি দেখতাম। এই যে বিসিএস পরীক্ষার জন্য যে দীর্ঘ যেই কম্পিটিশন ইউনিভার্সিটি স্টুডেন্টদের, তো মনে হচ্ছে যে যেন বা ইউনিভার্সিটিতে পড়ার উদ্দেশ্য কেবলই সরকারি চাকুরি বা কোনো রকম একটা পেট চালানোর ধান্দা। তো সেইটা তো আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনার মূল উদ্দেশ্য হতে পারে না। বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কেউ যদি কোনো পেশা করার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য পড়াশোনা করেনও, ইউনিভার্সিটির যে ইন্টারনাল মেকানিজম বা ইউনিভার্সিটির যে ইন্টারনাল কারিকুলাম, পাঠ্যক্রম, সেটা তো অবশ্যই সেই অনুযায়ী ডিজাইন হওয়াটা উচিত না। ইউনিভার্সিটির থাকা উচিত জ্ঞান উৎপাদনের কেন্দ্র হিসাবে। সেখান থেকে কেউ যদি তার ভিন্ন কোনো পারপাসে
পারপাস তিনি অবলম্বন করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের ইউনিভার্সিটির পড়াশোনার যেই মানে সিস্টেম, যেই কারিকুলাম, সেটা এমনভাবে সাজানো যে মনে হয় এটা আসলে এই উদ্দেশ্যেই মানে বিসিএস দেওয়ার উদ্দেশ্যেই যেন বা বানানো হয়েছে এই মানে কারিকুলামগুলি, এটা উচিত না। এরপরে ধরেন আমাদের ইউনিভার্সিটির আরও অনেকগুলি জিনিস, যেগুলি কিছু কিছু জিনিস সংশোধন হচ্ছে। ইউজিসির যে ইউজিসির কৌশলপত্র নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ, সবাই এখানে যারা আছেন অনেকেই দীর্ঘদিন যাবৎ ইউজিসির কৌশলপত্র নিয়ে আলোচনা করছেন। ইউজিসির এই কৌশলপত্রের কারণে মানে শিক্ষার যেই বাণিজ্যিকীকরণের কথা বলা হয়, এই বাণিজ্যিকীকরণটা মানে একটা পর্যায়ে এত বেশি মানে এত বাজেভাবে এই বাণিজ্যিকীকরণটা হয়েছে। আজকে আমরা যে কলা এবং সোশ্যাল সায়েন্স অনুষদের কথা বলছি যে আসলে এটা পরে কি হয়, এটা আসলে ওই ঘটনারই আলটিমেট একটা ফলাফল। মানে ইউজিসির কৌশলপত্রের ফলে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, সেই ঘটনারই একটা আলটিমেট ফলাফল হলো এই কলা এবং সোশ্যাল সায়েন্স যেই ইগুলি আছে, অনুষদগুলি আছে, সেগুলি নিয়ে এই কোশ্চেনগুলি উঠছে এখন। কারণ আমরা আসলে দেখছি যে আমরা কি কারণে বাংলা ডিপার্টমেন্টে পড়ব সাপোজ, বা উর্দু ডিপার্টমেন্টে আমরা কেন পড়ব, সংস্কৃত আমরা কেন পড়ব, ঠিক আছে, এই জায়গাগুলি কিন্তু আসছে, এই প্রশ্নগুলি আসছে, এবং এই প্রশ্নগুলি অনেকেই অনেকভাবে অনেক পারপাজেও তোলার চেষ্টা করছেন অনেক জায়গার থেকে। তো এই যে একটা মানে ইউনিভার্সিটির পুরো যে ইউনিভার্সিটি সিস্টেম, এইটার যে একটা প্রধান জায়গা ছিল সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদ, কেন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এই দুইটা অনুষদ একদমই মানে এই দুইটা অনুষদ আপনি দেখবেন একদম বিসিএস কেন্দ্রিক, এদের যারা বিশেষত কলা অনুষদে পড়েন তারা যেন বা বিসিএস দেওয়ার জন্যই পড়েন, মানে আর কোনো কাজ নাই। তো এইটা কেন হলো, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এটা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ভাবতে হবে, এবং আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকেও আসলে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এটা একটা আলোচনা, একটা দিক। ইউনিভার্সিটিতে এখন রাজনীতি, ছাত্র রাজনীতি বা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে এই রাজনীতিটা আসলে থাকা উচিত কি উচিত না, থাকলে এটা আসলে কিভাবে থাকা উচিত বা কি হওয়া উচিত। তো আসলে আমরা এমন একটা সময় বসে এই আলোচনাটা করছি যখন এই ক্যাম্পাস থেকেই একটা আন্দোলন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং অন্যান্য যেই ইউনিভার্সিটিগুলি ক্যাম্পাসগুলি আছে সেখান থেকে একটা আন্দোলন হয়েছে, এবং সেখান থেকেই ক্যাম্পাস থেকেই যেন বা রাষ্ট্র পরিচালিত হচ্ছে এরকম একটা ভাব। তো এই ভাবের মধ্যে থেকে আমরা যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ করি তখন সেটা আসলে একটু গোলমেলে, মানে পরিস্থিতিটা গোলমেলে, একটু বুঝতে অসুবিধা হয় আমাদের যে আসলে ঘটনাটা কি। আমরা এখান থেকে দেশে ত্রাণ দিচ্ছি সবাই, তারপরে দেশের বিভিন্ন যেই সমস্যা গোলযোগ এগুলি মেটানোর জন্য মানুষ টিএসসিতে আসতেছে এখন। তো সেই পরিস্থিতিতে বসে আমরা যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ করছি তখন আসলে এটা আমরা কিসের ভিত্তিতে করছি বা কি যুক্তিতে করছি সেটা আসলে এটা মানে একটা বোঝার ব্যাপার আছে আর কি এখানে। তো রাজনীতি আসলে কি, মানে আমি যেভাবে বুঝি ব্যাপারটা, যে রাজনীতি আসলে হলো একটা পাওয়ার, একটা ক্ষমতার চর্চা, এটাই রাজনীতি, ক্ষমতার ব্যবহার, এটাই রাজনীতি। তো যদি আমি ধরি যে আমাদের যেই ক্যাম্পাসগুলি আছে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় তার একদম শুরুর থেকেই মানে তার কি বলে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও হয়েছিল বেসিক্যালি একটা রাজনৈতিক দাবির প্রেক্ষিতেই। মানে রাজনৈতিক দাবি এই অর্থে যে পূর্ব বাংলার মানুষ শিক্ষা পায় না বা পূর্ব বাংলার মানুষ শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, এই উদ্দেশ্যে তো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানেও আসলে একটা রাজনৈতিক দাবি ছিল, এক ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি একদম তার জন্মলগ্ন থেকেই এখানে নানান ধরনের পাওয়ার পলিটিক্সের চর্চা হচ্ছে, এবং দেশের যে কোনো বড় রাজনৈতিক ইভেন্ট এটা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আপনি কল্পনা করতে পারছেন না এই মুহূর্তে অন্তত। যদি আমরা অতীতের ইগুলি দেখি, ইভেন্টগুলি যদি দেখি, রাজনৈতিক ইভেন্টগুলি, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং 24-এর গণ অভ্যুত্থানেও ঢাকা ইউনিভার্সিটি থেকেই এটা শুরু হয়েছিল, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা বড় রোল প্লে করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যখন আমরা বলছি তখন আমরা আসলে কি বলছি? আমরা কি বলছি যে ঢাকা ইউনিভার্সিটি আর কখনো দেশের পাওয়ার স্ট্রাকচারে কোনো ধরনের নাক গলাবে না,
এই কথা আমরা বলছি কিনা এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। মানে ঢাকা ইউনিভার্সিটি আর দেশের রাজনীতিতে কোনো ধরনের বক্তব্য রাখবে না, এই ধরনের কথা আমরা বলতে চাচ্ছি কিনা সেটা আমাদের পরিষ্কার করা দরকার।